আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। রাত পোহালে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে শেষ হলো প্রার্থীদের ১৩ দিনের প্রচার। এখন চলছে নির্বাচনের শেষ মুহূর্তে প্রস্তুতি। পুরো ক্যাম্পাসে বইছে নির্বাচনী আমেজ। বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষাও চলছে স্বাভাবিকভাবে। এদিকে নির্বাচনকে স্বচ্ছ নিরপেক্ষ করার জন্য ভোট গণনা প্রক্রিয়াটি এলইডি স্ক্রিনে সরাসরি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোট শুরু হওয়ার আগে সাংবাদিকদের সামনে ফাঁকা ব্যালট বাক্সগুলো সিলগালা করা হবে। এছাড়া ভোট গণনা শুরুর পর পুরো প্রক্রিয়াটি এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে। এছাড়া ভোটাররা কোনো ধরনের ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল কিংবা তরল পদার্থ নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। কাল সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা সেটি গ্রহণ করেছি। আমরা আশা করছি আমাদের পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বডি আছে এদের সামগ্রিক এবং আপনাদের সার্বিক সহযোগিতায় আসন্ন যে নির্বাচন সেটি শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হবে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী শাকিলা করিম, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। শাকিলা, ডাকসু নির্বাচনের ভোটকাল তো শেষ মুহূর্তে প্রস্তুতি সেখানে কেমন দেখছেন, আর নেতৃত্বে নির্বাচনের শিক্ষার্থীরা কোন কোন বিষয়কে প্রাধান্য দিচ্ছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মারফি। অপেক্ষার প্রহর প্রায় শেষ, রাত পোহালেই ভোট জানেন, এবং বহুল প্রতীক্ষিত দীর্ঘ ৫ বছর পর এবারে ডাকসু নির্বাচন কিন্তু অনেক জাঁকজমকের সাথেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং যারা ভোটার রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। এবং যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু জানেন ইতোমধ্যেই গতকাল তাদের প্রচারণার সময় শেষ হয়েছে, এবং আজ কিন্তু তেমন প্রচারণা যেহেতু বন্ধ, সেহেতু প্রার্থী বা অন্য কারো তেমন পদচারণা এই ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেইভাবে এই বিষয়টি নিয়ে খুব বেশি কেউ কথা বলছেন না। তবে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন ডাকসু নির্বাচনে যেই জিতুক তারা যেন ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে। ছাত্ররা নানা ধরনের নিপীড়নের শিকার হয়, মাঝে মাঝে নির্যাতনের শিকার হয়, বা তাদের নানা ধরনের চাওয়া পাওয়া থাকে, সেই চাওয়া পাওয়ার হিসাব যেন মিলিয়ে দেওয়ার জন্য যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্বের জন্য তাদের চাওয়া পাওয়ার হিসাবটা যেন সবসময় মিলিয়ে দিতে পারে, এমনটি প্রত্যাশা করছেন। এবং আপনাকে একটু জানিয়ে রেখে, আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডাকসুর যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে ৮টি কেন্দ্রে ৮০টি বুথ স্থাপন করা হয়েছে। এখানে প্রায় ৪০,০০০ ভোটার যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা হল এবং যারা অনাবাসিক রয়েছেন তারা সব মিলে প্রায় ৪০,০০০ শিক্ষার্থী, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং একটি বিষয় নির্বাচন প্যানেল থেকে বলা হয়েছে, যারা ভোট দিতে আসবেন তারা যেন ভোট দেওয়ার সময় সঙ্গে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বা পানির বোতল, ব্যাগ এই ধরনের কোনো কিছু যেন সঙ্গে বহন না করেন। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও যদি একটু বলি, সেক্ষেত্রে এখনও পর্যন্ত প্রার্থীরা, ভোটাররা তারা তাদের অনুভূতি জানিয়েছেন যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক রয়েছে, এবং তারা আশা করছেন একটি উৎসবমুখর পরিবেশে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এবং কিছু কিছু শিক্ষার্থী তারা বলছেন যে ঠিক এভাবেই যেন প্রতি বছর তারা উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনে অংশ নিতে পারে বা ভোট দিতে পারে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এমনটি তারা আশা করছেন। সবকিছু মিলিয়ে যে এই প্রচারণা চলেছে, এই কয়দিন জাঁকজমকপূর্ণ একটি আয়োজন ছিল, এই বিষয়টিকেও তারা কিন্তু মিস করছেন। মারফি, তো আগামীকাল সকালবেলা আসলে সকালে ভোট গ্রহণ শুরু হবে, বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে, এরপরে ভোট গণনা, এরপরে আসলে দেখা যাবে বা বোঝা যাবে কে হচ্ছে ডাকসুর ভিপি। মারফি। শাকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ১০২ বছরের ইতিহাস নিয়ে নতুন অধ্যায় শুরুর দিন গুনছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। ১৭ বছরে ৩৭ বার নির্বাচন বা নতুন কমিটি গঠন হয়েছে ডাকসুর। দীর্ঘ এই ইতিহাসকে আন্দোলন, সংগ্রাম ও ঐতিহ্যের বলে অভিহিত করেন ডাকসুর সাবেক নেতারা। আগামীর জাতীয় রাজনীতি পরিশীলিত হয়ে দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসু নিয়মিত হবে বলেও আশা তাদের। অরণ্য গফুরের রিপোর্ট। প্রতিষ্ঠার ২ বছরের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু চালু হয়। ১৯৫৩ সালে নাম বদলে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু।
ব্রিটিশ আমলে ২৪ বছরে ১৪টি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ডাকসু সবচেয়ে ধারাবাহিক ছিল পাকিস্তান আমলে। ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভের পর ১৯৫৩ সাল থেকে ৭০ সাল পর্যন্ত প্রতি বছর নতুন কমিটি পেয়েছে ডাকসু, কিন্তু বাংলাদেশের ৫৪ বছরে ডাকসু নির্বাচনের মুখ দেখেছে মাত্র ৭টি। ১৯৯১ পর দীর্ঘ ২৮ বছর গণতান্ত্রিক আমলে কোনো ডাকসু নির্বাচন দেখেনি ঢাবি শিক্ষার্থীরা। বহু চড়াই উতরাই পেরিয়ে ২০১৯ সালে আলোচিত ডাকসুর পর আবার বন্ধ ৬ বছর। বড় একটি অংশ এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হিসেবে চিহ্নিত করেছে। ছাত্র অধিকার পেরিয়ে জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকারগুলো ডাকসুতে আগ্রহী হয়নি বলে জানান সাবেক এভিপি। এইবারে যদি নাও হয়, আগামীতে জাতীয় রাজনীতি বর্জিত বা রাজনীতি বিবর্জিত বিরাজনীতিকরণকৃত কোনো পলিটিক্স এখানে চলবে না। ১৯৫৫ সাল পর্যন্ত নির্দলীয় ছিল ডাকসু নির্বাচন। এরপর থেকে দলীয় সমর্থন ও ব্যানার অধ্যায়ে প্রবেশ করে। পাকিস্তান আমলে ডাকসুর নেতৃত্ব ভাগাভাগি করে ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগ। বাংলাদেশ আমলে জাসদ ও বাসদ ছাত্রলীগের আধিপত্যের পাশে একবার করে ভিপি হয়েছে ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ ও ছাত্রদল থেকে। ভিপি ২ জন ও জিএস চেয়ারে একজন নারীকে বসতে দেখেছে ডাকসু, সেটাও পাকিস্তান আমলে। এখনও নিরাপত্তার অভাব ছাত্রী নেতৃত্ব না পাওয়ার কারণ বলে মনে করেন ডাকসুর এ সাবেক এজিএস। বাংলাদেশের যে পলিটিক্যাল এক্সারসাইজ দীর্ঘদিন যাবৎ চলে আসছে, সেই ট্র্যাডিশন তো ভালো না। মেয়েরা বিভিন্নভাবে একটু শঙ্কিত থাকে, বা মেয়েদের পিতা মাতারা তারা শঙ্কিত থাকে। তারা তো দেখে সোসাইটির অবস্থা, দেশের অবস্থা, রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইনের শাসন, এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, একটি হেলদি অ্যাটমসফিয়ার প্রয়োজন। তখন মেয়েরা কনফিডেন্স পাবে, মেয়ের বাবা পিতা মাতারাও কনফিডেন্স পাবে। জুলাই পরবর্তী রাজনীতি ডাকসুর হাত ধরে দেশে গুণগত পরিবর্তন আনবে বলে মনে করেন নেতারা। জাতীয় রাজনীতি তারা প্রভাব বিস্তার করবে। অরণ্য গফুর, RTV, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদনের দায়ের করেছেন অমর্ত্য রায় জন নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। তার দাবি, ভিপি প্রার্থী থেকে তাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। এর আগে জাকসু নির্বাচনে ছাত্রদের বৈধতা না থাকায় ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাম সমর্থিত ভিপি প্রার্থী অমর্ত্য রায় জনকে বাদ দেওয়া হয়। এর জের ধরে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনকে তিনি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। এই রিট নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমরা তার প্রার্থিতা পুনর্বহাল চেয়ে রিট করব। আমরা মনে করি অমর্ত্য রায় জনের যে প্রার্থিতা অবৈধভাবে অন্যায়ভাবে জাকসু ঠিক ৩-৪ দিন আগে বাতিল করা প্রার্থিতা, এটা আসলে জাকসু বানচাল করার একটা পায়তারা। আমরা সেই পায়তারায় পা দিতে চাই না। আমরা চাই ১১ তারিখে যেন জাকসু হয়। দর্শক, এই বিষয়ে আরো জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, জাকসুর ভোট স্থগিত চেয়ে হাইকোর্টের রিট সম্পর্কে আপনার কাছে আর কি কি তথ্য রয়েছে? শিক্ষার্থী ও প্রার্থীদের মাঝে প্রতিক্রিয়া কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি উন্নত রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো আপনি জানেন যে দীর্ঘ ৩৬ বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আগামী ১১ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো নির্বাচনকে ঘিরে কিন্তু একটি অনিশ্চয়তা দোলা দেখা দিয়েছে এই মুহূর্তে। বাম সমর্থিত যে প্রার্থী রয়েছে অমর্ত্য রায় জন, তার প্রার্থীটা বাতিল করেছে যে নির্বাচন কমিশন। সে প্রার্থীটা ফিরে ইতিমধ্যেই আইনি নোটিশ পাঠিয়েছেন। আবার আজকে কিন্তু একটি রিট হয়েছে বলে যে শোনা যাচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সব বিভিন্ন জায়গায় জানা গেছে যে আজকে একটি রিট হয়েছে হাইকোর্টে। কিন্তু এই রিটের বিষয়ে কিন্তু বিস্তারিত এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি। আসলে কে এই রিট করেছেন? আমরা বাম দলের যে প্রার্থীরা রয়েছে, যে প্রার্থী রয়েছে তার সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যেটা আমরা প্রার্থীটা ফিরে পেতে চাইবো, বা তারা এখনো রিট করেনি বলে আমাদেরকে এমনটা জানিয়েছেন। তো যে যেসব রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছে তারা কিন্তু চাচ্ছেন আগামী ১১ তারিখে যে ভোট গ্রহণের কথা রয়েছে সেই নির্দিষ্ট তারিখেই কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এমনটাই তারা চাচ্ছেন। তো বিশ্ববিদ্যালয় নিয়ে এই মুহূর্তে একটি আলোচনা চলছে যে নির্বাচন আসলে হবে কিনা সেই নিয়ে একটি অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেই বিষয়টা নিয়ে কিন্তু তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা বলছেন, নির্দিষ্ট সময়ে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে, এই বিষয়ে কোনো বাধা নয় বলে তারা জানিয়েছেন। তো বাম দলের প্রার্থীরাও কিন্তু চাচ্ছেন তারা ১১ সেপ্টেম্বরে যে নির্দিষ্ট তারিখ রয়েছে সেই তারিখেই যেন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, ভোট যেন কোনো ষড়যন্ত্র থামাতে না পারে, তারা সেটাই চাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই মুহূর্তে কিন্তু নির্বাচনের শেষ সময় এসে প্রচারণার আগামীকালই কিন্তু শেষ দিন, সেই নির্বাচনী প্রচারণায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। মার্ফি।
ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই শুরু হয়েছে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আজ ও আগামীকাল চলবে এসব মনোনয়নপত্র যাচাই। গতকাল পর্যন্ত 23টি পদের বিপরীতে 259 প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে রাকসু নির্বাচন কমিশন। সিনেটের 5টি ছাত্র প্রতিনিধি পদে 62 জন এবং হল সংসদে 17টি হলে 604 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলে রাকসুর 16টি হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন 925 জন। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্র শক্তিশালী হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দীর্ঘ 47 বছর গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করেছে বিএনপি। শত বাধা বিপত্তির মধ্যেও বিএনপি কখনো গণতন্ত্রের পথ থেকে সরে যায়নি। ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আলো বলেন, দীর্ঘ 15 বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। সে অধিকার ফিরিয়ে দিতে এখনো সংগ্রাম চালিয়ে যাচ্ছে বিএনপি। এই দেশের মানুষ যার দিকে তাকিয়ে আছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমাদের সেই তরুণ নেতা জনাব তারেক রহমান প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আরো শক্তিশালী করব। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ঠাকুরগাঁও বালক সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল পারভেজ। সোহেল, সম্মেলন ঘিরে মানুষের উদ্দীপনা কেমন দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। জি মারফি, আমরা এখন অবস্থান করছি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে। সকাল থেকে আমরা কিন্তু এখানে অবস্থান করছি। আমরা লক্ষ্য করেছি যে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঠাকুরগাঁয়ের যে সম্মেলন সেটি আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ 8 বছর পর কিন্তু আজ ঠাকুরগাঁয়ের এই বড় মাঠে কিন্তু সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে সভাপতি পদে একজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যে কাউন্সিল রয়েছে প্রথম অধিবেশনের, সেই অধিবেশনের সভাপতি পদে একজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং সাধারণ সম্পাদক পদে 4 জন এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে কিন্তু জনাব শরীফুল ইসলাম শরীফ যিনি রয়েছেন তিনি কিন্তু তার মনোনয়নপত্র উঠিয়ে নিয়েছেন। এর কারণ হচ্ছে তিনি শারীরিক অসুস্থতা এবং দলের বৃহৎ স্বার্থে তিনি এই মনোনয়নপত্র উইথড্র করে নেন বলে আমরা জানতে পেরেছি। এখানকার স্থানীয় যারা নেতাকর্মীরা রয়েছেন, নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছে যে দীর্ঘদিন নানা প্রতিবন্ধকতা থাকার কারণে কিন্তু তারা যে এই সম্মেলন এভাবে করতে পারেনি। তারা সবসময় কণ্ঠস্বরে থাকতো, কিন্তু 24 গণ অভ্যুত্থানের পরে কিন্তু আসলে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই বাংলাদেশে আজ তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে আপনারা লক্ষ্য করছেন যে এখানে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং প্রথম অধিবেশনের কার্যক্রম এখনো চলমান রয়েছে। দুপুর 2টা পর্যন্ত কিন্তু এখানে যে ভোট গ্রহণ সেটি এখানে চলমান থাকবে। এখন কিন্তু দুপুরে খাবারের বিরতি দেওয়া হয়েছে, নামাজের বিরতি দেওয়া হয়েছে। বিরতি শেষে দুপুর 2:30টায় কিন্তু আবার প্রোগ্রাম শুরু হবে এবং এই অনুষ্ঠানে কিন্তু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি কিন্তু এই অনুষ্ঠানে সরাসরি ভার্চুয়ালি যুক্ত হয়ে কিন্তু এখানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তো সকালে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলুন পতাকা, জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কিন্তু এই সম্মেলনের উদ্বোধন করেন। তো এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে বিএনপির যে সম্মেলন তার সর্বশেষ সংবাদ। সোহেল, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় মোকাবেলায় প্রতি বছর $30 বিলিয়ন আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন, কিন্তু $1 বিলিয়ন পাওয়াই অনেক কঠিন। IMF এর আগামী সম্মেলনে $5 বিলিয়ন চাওয়া হবে, এমন কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁও PKSF মিলনায়তনে জলবায়ু অভিঘাত মোকাবেলায় অর্থায়ন বিষয়ে গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ক্ষতির প্রবণতায় সবচেয়ে চ্যালেঞ্জিং অবস্থানে বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জানান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ক্ষতির শিকার হলেও তা যথাযথভাবে তুলে না ধরতে পারায় পর্যাপ্ত তহবিল পাওয়া যাচ্ছে না।
অবস্থানগত ব্যাপার আছে। আমরা একটা বদ্বীপে বাস করি, লোয়ার ভেরিয়ান্ট সেটা একেবারে, এবং পৃথিবীর এরকম দেশ খুব কম আছে যেখানে মার্জিনাল ল্যান্ডে লোক থাকে। আমাদের লোকজন যেখানে থাকে পটুয়াখালী, পাথরঘাটা, বরগুনা, দাঁতক বা শ্যামনগর, ওইসব জায়গায় পৃথিবীর অন্যান্য লোক খুব বাধ্য আর শখ করে নাহলে থাকে না, কিন্তু আমাদের লোক থাকে ওখানে এবং দিনের পর দিন ওরা সংগ্রাম করে বেঁচে আছে। এই জন্য কৃতিত্ব কিন্তু সাধারণ মানুষের। আমরা যারা বিজ্ঞানী বা অ্যাক্টিভিস্ট তাদের থেকে কিন্তু তারাই বেঁচে আছে সেখানে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ত্রয়োদশ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের ট্রাইব্যুনাল এই সাক্ষ্য দেওয়া হচ্ছে। এ মামলায় গত বৃহস্পতিবার পর্যন্ত রাজশাহী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এদিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এ মামলায় আজ ৩ জন সাক্ষ্য দেবেন বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। ডিবির এক বার্তায় সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, রাজধানীতে মঞ্চ ৭১ এর সঙ্গে ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানীবাসীর গলার কাটা এখন অটোরিকশা। এই যানটির কারণে দুর্ঘটনা বৃদ্ধি ও কর্মঘণ্টা ব্যাহত সহ নানা সমস্যায় জর্জরিত হতে হচ্ছে রাজধানীবাসীকে। তাই নিবন্ধন ব্যবস্থা চালু, চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স দিয়ে বৈধতা নয় বরং বাধ্যতামূলক অবৈধ গ্যারেজ উচ্ছেদ এবং প্রধান সড়ক থেকে অটোরিকশা চলাচল রোধ করা উচিত বলে মত বিশেষজ্ঞদের। সে সঙ্গে ক্ষতিগ্রস্ত চালকদের পুনর্বাসনেও গুরুত্ব তাদের। অটোরিকশা নিয়ে দীপ্ত চন্দ্রপালের ধারাবাহিকের থাকছে আজ শেষ পর্ব। বিভিন্ন সময় রিট করা হলেও বন্ধ করা যায়নি ব্যাটারি চালিত অটোরিকশা। বরং ধীরে ধীরে নিম্ন আয়ের মানুষের কাছে এই বাহনটির কদর বেড়েছে। জীবিকার জন্য অন্য পেশা ছেড়ে অনেকেই বেছে নিয়েছে অটোরিকশা। আমি চালাই ভাই নতুন ২-৩ মাস আগে হোটেলে চাকরি করতাম। এরা হচ্ছে প্রশিক্ষিত না, যার কারণে দুর্ঘটনার জন্য বেশিরভাগ ক্ষেত্রে এরা দায়ী এবং যানজটের জন্য এরা মূলত দায়ী। সরকার এসব অবৈধ যান নিয়ন্ত্রণ না করে হাঁটছে উল্টো পথে। নিয়ন্ত্রণ না করে ছোট এই গাড়িগুলোকে দিচ্ছে আধুনিকতার ছোঁয়া। বিশেষজ্ঞদের মতে অটোরিকশার নিরাপদ নকশার নামে সরকার মূল সমস্যা জিয়ে রেখে অন্যদিকে চলে যাচ্ছে। আর অবৈধভাবে এই ইজি বাইক এবং পঙ্গপালের মতো চলে কি করছে, রাস্তার বিশৃঙ্খলা তৈরি করছে। বিশৃঙ্খলা তৈরি করলে কে বেশি ক্ষতিগ্রস্ত হয়? বাস। যে মেরুদণ্ড হতে পারত সে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আরও ছোট ছোট গাড়ির উপরে নির্ভরশীলতা বেড়ে থাকে। বিজ্ঞানটা আমাদের যারা এইটার সাথে জড়িত, যাদের অর্পিত দায়িত্ব আছে, তারা এটা না জেনে সমস্যাটা বড় হতে দিয়েছে। দেশে যানবাহনের তুলনায় রাস্তা সীমিত, তাই নকশা পরিবর্তন কিংবা প্রশিক্ষণ নয়, বিজ্ঞানসম্মত উপায়ে এই যান নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত চালকদের পুনর্বাসনের পরামর্শ বিশেষজ্ঞদের। যদি আমার রেগুলেটরি অথরিটি গণপরিবহন সম্পর্কিত এই বিশেষায়িত লোকগুলি না থাকে, এরকমই হতেই থাকবে এবং সমস্যা বাড়তেই থাকবে। সো পরবর্তী সরকারকে খেয়াল রাখতে হবে, প্রধান সড়ক থেকে এইগুলিকে আস্তে আস্তে সরিয়ে দিতে হবে। 2 বছর সময় দিয়ে প্রধান সড়ক থেকে যাদেরকে সরাবে তাদের জন্য আবার বিনিয়োগ লাগবে। বিনিয়োগটা কিন্তু অত কোটি কোটি টাকা না। ট্রাফিকের তেজগাঁ জোনের ডিসি রফিকুল ইসলাম জানান, অটো নিয়ন্ত্রণে দরকার সমন্বিত তদারকি। অটোরিকশা অথবা রিকশা শহরের যে যানজটের যানবাহন যানজটের জন্য দায়ী, যদি আপনি নিবৃত্ত করতে চান তাদেরকে, তাহলে আমাদের যে ট্রাফিকের যেটুক কার্যক্রম সেটুকু আমরা গ্রহণ করেছি। এখন বাদবাকি অনেকই স্টেক হোল্ডার্স আছেন এখানে, তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে। ঢাকা সহ দেশকে বিড়ম্বনার হাত থেকে বাঁচাতে হলে বিশ্বের বিভিন্ন দেশের মতো ছোট গাড়ির পরিবর্তে বড় গাড়ির জনপ্রিয়তা বাড়ানোর তাগিদ যোগাযোগ বিশেষজ্ঞদের। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।
ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বদরুদ্দিন উমরের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল থেকে বিভিন্ন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিএনপি, বাম দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রেণী বৈষম্যহীন সমাজ গঠনে বদরুদ্দিন উমরের কর্মময় জীবন সবসময় অনুপ্রেরণা হয়ে পথ দেখাবে বলে মনে করেন তার সহকর্মী শুভাকাঙ্ক্ষীরা। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বদরুদ্দিন উমরকে জুরাইন কবরস্থানে দাফন করা হবে। দেশ স্বাধীন হওয়ার পরের 54 বছর না, এর আগেও 25-30 বছর বা 40 বছর আপনি দেখবেন যে বদরুদ্দিন উমরকে মেইন স্ট্রিম মানে আমাদের প্রতিষ্ঠানগুলো সবসময় সাইডলাইন করতে চেয়েছে, কিন্তু ইতিহাস তার জায়গায় তাকে প্রতিষ্ঠিত করেছে। 24-এর পরে দেখেন আজকে সবচেয়ে প্রাসঙ্গিক বুদ্ধিজীবী হয়ে উঠেছেন বদরুদ্দিন উমর, এবং এটা হয়ে ওঠার পেছনে মূল কারণ উনি ওনার ইতিহাস রচনায় ইতিহাস কল্পনার আশ্রয় নেননি এবং উনি কোনো হেজিমনিকে খুশি করতে চাননি। উনি যেটা সত্য সেটাকে বলবার চেষ্টা করেছেন। আমাদের নতুন বাংলাদেশের নতুন পথযাত্রায় তার লেখা আমি মনে করি একটা বড় পথ নির্দেশনা দিবে আমাদেরকে। এবার দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, দুষ্কৃতিকারীরা সব সময় সক্রিয় থাকে, এটি নিয়ে ভীত হবার কারণে তাদের প্রতিহত করা হবে। দুপুরে সচিবালয়ে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সনাতন সম্প্রদায়ের নেতাদের সমন্বয় বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। জানান, এবার দুর্গাপূজায় 33,000 মণ্ডপ হচ্ছে সারা দেশে। 24 ঘন্টা মণ্ডপ পরিদর্শনে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। বিশৃঙ্খলা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে তারা। পুলিশ থাকবে, আনসার থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে। বর্ডারের পূজা মণ্ডপগুলিতে মেইন দায়িত্বটা বিজিবির উপরেই বর্তায়। পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে, কোনো রকমের কোনো মেলা হবে না। বাট ওই ছোটোখাটো 2-1টা দোকান থাকতে পারে, যেটা ওই কমিটির থেকে পারমিশন নিয়ে তারা ওই দোকানগুলি স্থাপন করতে পারবে। বাগেরহাটে সকাল থেকে শুরু হওয়া হরতালে অচল হয়ে পড়েছে বাগেরহাট ও মোংলা শহর ও বন্দর এলাকা। এতে দোকানপাট, অফিস আদালত, ব্যাংক সহ সব ধরনের জনসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। জরুরি সেবা চালু থাকলেও শহরের রাস্তাঘাট ছিল প্রায় ফাঁকা। কোথাও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মোংলা বন্দরের স্বাভাবিক পণ্য উঠানামা ও পরিবহন বন্ধ থাকায় স্থবিরতা দেখা দিয়েছে দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরে। এর আগে বাগেরহাটের 4 আসন থেকে একটি আসন কমিয়ে 3টি করার প্রতিবাদে হরতাল কর্মসূচি ঘোষণা করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে চালক, সুপারভাইজার ও সহকারীরা। রোববার রাত 9টা থেকে বাস চলাচল বন্ধ ঘোষণা করেন তারা। তবে শুধু একতা বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শ্রমিকরা জানান, রাজশাহী ঢাকা যাওয়া আসায় চালকদের প্রতি ট্রিপে দেওয়া হয় 1100 টাকা, সুপারভাইজারদের 500 টাকা ও চালকের সহকারীকে দেওয়া হয় 400 টাকা। 23 আগস্ট 2 দিনের মধ্যে বেতন বৃদ্ধির আশ্বাস দেয় মালিকপক্ষ। 2 সপ্তাহ পার হলেও কার্যকর না হওয়ায় এই কর্মসূচির ডাক দেন তারা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে কুমিল্লার উত্তর কালিয়াজুড়ি হাতেখড়ি আনন্দ পাঠশালার নেলি কটেজ নামের একটি ভবনের 2য় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর সঠিক সময় ও কারণ নিশ্চিত হওয়া যায়নি। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিলুল ইসলাম জানান, রোববার রাতে নিহত তাহমিনা আক্তারের 2 ছেলে ঢাকা থেকে বাসায় ফিরে দরজা খোলা অবস্থায় পান। ভেতরে ঢুকে মা ও বোনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। আজ ভোরে তাদের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সহ আলামত সংগ্রহ করা হয়েছে। যে রুমে আমার বোন ছিল তার পাশের রুমে আমি যে রুমে উঠে ওই রুমে আমি পরে ব্লাড দেখলাম, বিছানায় ব্লাড, বালিশ নিচে পড়া ব্লাড দেখলাম,
হঠাৎ করে কেউ দেখলে সে ঘুমিয়ে আছে, তাকে ডিস্টার্ব করার মতন এরকম করে রাখা। 1:15-2টার দিকে ফোন পেয়েছি, জাস্ট সবদিকে আমরা এখন ঘটনাতে পৌঁছে দেখি 2 রুমে 2টা লাশ, এক রুমে মেয়ের লাশ, এক রুমে হচ্ছে মায়ের লাশ। প্রাথমিক ধারণা হচ্ছে যে হত্যাকাণ্ড হতে পারে। 2 জেলায় আলাদা ঘটনায় 3 জন নিহত ও 10 জন আহত হয়েছেন। রাজবাড়ীতে আলাদা সড়ক দুর্ঘটনায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন আরিফ, স্বাধীন ও শাওন। গুরুতর আহত হয়েছেন 2 জন। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকে পেছন থেকে ধাক্কা দিয়েছে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে বাসে থাকা 8 জন যাত্রী আহত হয়েছেন। মধ্যরাতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় রেলে ওভারব্রিজের চালে ঢালে এই দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল এম খানকে আয়রন ডোম প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে পেন্টাগন। গেল 30 জুন ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাওয়ার পর এই দায়িত্বে নিয়োগ পান তিনি। মার্কিন বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে গেল 20 আগস্ট নতুন পদে শরীফুল এম খানের অভিষেক অনুষ্ঠান হয়েছে বলে জানিয়েছেন সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক। অস্ত্র জমা দিয়ে হামাস সব জিম্মি মুক্তি দিলেই শেষ হবে গাজা যুদ্ধ। জেরুজালেমে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার এই কথা জানান। অন্যদিকে এই চুক্তি না মানলে হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে জিম্মি মুক্তিতে রাজি হলেও অস্ত্র সমর্পণে অসম্মতি জানিয়েছে হামাস। এসবের মধ্যেও থেমে নেই হত্যাযজ্ঞ। অব্যাহত ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত আরও 65 ফিলিস্তিনি। বিস্তারিত থাকছে বিন ইয়ামিনের রিপোর্টে। গাজা উপত্যকার কেন্দ্রে হত্যা ও ধ্বংসযজ্ঞের মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েল। এ পর্যন্ত অঞ্চলটির 64,000-এরও বেশি মানুষকে হত্যা করেছে দেশটির সেনারা। এছাড়া গাজা শহরের আরও একটি বহুতল ভবন ধ্বংস করেছে তারা। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে এ কয়দিনে শহরের অর্ধশত ভবন ধ্বংস করেছে আইডিএফ বাহিনী। এর ফলে পরিবারের সঙ্গে আশ্রয় হারাচ্ছে নগরীর লাখ লাখ বাসিন্দা। এদিকে অস্ত্র সমর্পণ করে গাজায় আটক থাকা বাকি জিম্মিদের মুক্তি দিলে অবিলম্বে এ যুদ্ধ শেষ হতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার। তিনি বলেন, রাজনৈতিক সমঝোতায় যুদ্ধ শেষ করতে চায় তেল আবিব। You cannot disconnect statehood from peace. অন্যদিকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষবারের মতো সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে জিম্মিদের মুক্তির জন্য হামাসকে চুক্তিতে আসতে জোর দেন তিনি। তার শর্ত না মানলে সংগঠনটিকে কঠোর পরিণতির হুমকিও দেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের শর্তে জিম্মিদের ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম। তবে অস্ত্র সমর্পণে অসম্মতি জানিয়েছে হামাস। نحن معنيين بأن يخرج مشهد بأننا حركة تحرر وطني تحترم الإنسان وقيمة الإنسان। এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে গাজায় গণহত্যা বন্ধে আইনি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বখ্যাত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। Attacked and kidnapped by Israel. বিনয়ামিন, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।